নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আজকে সেই মানুষটি কিন্তু ইতিমধ্যেই আমাদের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতন, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সুব্রত চক্রবর্তী। আমরা কিন্তু প্রত্যেকটা এপিসোড যে করার তাদের সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকে শিখছি যে জীবনে কিভাবে লড়াই করতে হবে, জীবনে কিভাবে নতুনভাবে এগিয়ে যেতে হবে। দাদা কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বৈজ্ঞানিক সম্মতভাবেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে থাকেন। আমরা আজকেও দাদার থেকে নতুন কিছু শিখবো। আপনারা ইতিমধ্যেই জানেন আমরা প্রত্যেকটা পর্বই কিন্তু অনুরোধের পর্ব করে থাকি এবং আজকেও কিন্তু তার অন্যথা হবে না, কারণ আজকেও দাদা কিন্তু একটি অনুরোধের পর্ব নিয়ে এসেছেন এবং যারা অনুরোধ করেছেন তারা হচ্ছেন তন্ময় জানা উলুবেড়িয়া থেকে, স্বরাজ মণ্ডল কাথি থেকে, তপন নস্কর পূর্ব বর্ধমান থেকে এবং দেবলীনা পাত্র বারাইপুর থেকে। তারা জানতে চেয়েছেন পারিবারিক বিবাদ নিয়ে সম্পর্ক কিংবা ভাই ভাই কলহ। আমরা ইতিমধ্যেই আরেকটু বিস্তারিত জানবো দাদার কাছ থেকে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভি থেকে চলেছেন প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যারা বাড়িতে বসে বা মোবাইলে দেখছেন, ঠিক ক্যামেরার পেছনে গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে রয়েছেন ত্রিপর্ণাকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের অনুষ্ঠানের বিষয় অবশ্যই বলে দিয়েছে প্রথমে ত্রিপর্ণা, এবং যারা জানতে চেয়েছিলেন তাদের নামগুলো ঘোষণা করে দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং আপনারা যদি মনে করেন আপনারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন, আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করছেন এবং যারা মেল করছেন, আপনাদের শুধু একটাই অনুরোধ করবো। অনেকে আমাকে বলছেন যে দাদা আমার বিষয়টা নিয়ে কেন বলছেন না। দেখুন, আমি একটা কথা বলি যে এই বিষয়টা যখন একাধিক 3-4 জন মিলে জানতে চাইবে নিশ্চয়ই বলবো, এবং যখন কেউ পার্টিকুলার জানতে চাইছো আমি নিশ্চয়ই বলবো, কারণ আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করছো বা মেল করছো, অনেকে বলছো যে দাদা আমার বিষয়টাকে নিয়ে আলোচনা কেন করা হচ্ছে, নিশ্চয়ই করব। আমি আবারও বলছি, যারা এর আগে আমাকে যারা হোয়াটসঅ্যাপ করেছো বা মেল করেছো তারা কেউ হতাশ হবে না। আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেবো, কিন্তু যেহেতু আমি লাইভ প্রোগ্রামটা খুব কম করতে পারি, হয়তো মাসে 2 থেকে 3টে লাইভ হয় গ্লোব টিভিতে বা অন্য অন্য মিডিয়াতেও কিন্তু 1 থেকে 2টো লাইভ হয়, কারণ শুধুমাত্র প্রোগ্রাম করলেও তো হয় না। আপনাদের সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা বিভিন্ন যে চেম্বারগুলো রয়েছে সেগুলোকেও মেনটেন করতে হয়, কাজকর্ম করতে হয়। তো সেক্ষেত্রে সবসময় তো লাইভ করে উঠতে পারি না। তো অনেক সময় হয়তো যখন শিলিগুড়িতে থাকি বা বাইরে চেম্বারগুলো থাকে, আমাদের পুনর্প্রচার অনুষ্ঠান চলে, অনেকে আমাকে ফোন করে বলেন দাদা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। তখন হয়তো অনেকে বলি যে আমার লাইভ হচ্ছে না, এটা আজকে পুনর্প্রচার, কিন্তু আজকে আমি সরাসরি লাইভে রয়েছি। তো সবাইকে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে সবার অবশ্যই কিন্তু অ্যান্সার আমি দেবো এক এক করে। তো সবাই হতাশ হবেন, এবং অনেকে যেমন বারবার বলছে দাদা আমার বিষয়টা অনেক দিন হয়ে গেল নিয়ে আলোচনা করছেন না, নিশ্চয়ই করব। যারা আমাকে বারবার পাঠাচ্ছেন আপনার বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে, তবে তাদের আগে যারা ছিল তাদের আলোচনাগুলোকে করে নিয়ে নিশ্চয়ই আপনার বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। এই যে আজকে আলোচনাটা হচ্ছে পারিবারিক বিবাদ, এবং পার্সোনালি অনেকে বলতে চেয়েছেন যে ভাই ভাই একটা অশান্তি হচ্ছে প্রচুর পরিমাণে। তো দেখুন, সাংসারিক অশান্তি নেই এরকম বাড়ি কিন্তু পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু বা বাড়িতে কিছু না কিছু পারিবারিক অশান্তি বা বিবাদ লেগে থাকে, এবং সেটা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, ভাই ভাই হয়ে থাকে, অনেক সময় শাশুড়ি বৌমার মধ্যে হয়ে থাকে, বাবা ছেলের মধ্যে হয়ে থাকে, নানা রকম পিতা পুত্রের সঙ্গে হয়ে থাকে। ঠিক আছে, তো আপনার এই যে রিলেটিভ, আমি এই আলোচনাটা আজকে বলছি, আপনার নিজস্ব রিলেটিভ যারা একসঙ্গে, যারা আপনি সবাই মিলে একটা রুমের মধ্যে থাকেন, বা আপনার পারিবারিক পাশের হয়তো কেউ থাকে, কাকা জ্যাঠা, তাদের ছেলেমেয়েরা, তাদের সাথে যে একসাথে আপনারা সবাই মিলে রয়েছেন, কোথাও গিয়ে সেখানে একটা পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে, সেখান থেকে অনেকেই কিন্তু নাজেহাল। এবং এই বিষয়টা কেন হয় সেটা নিয়ে একটু আলোকপাত করি। প্রথমে যেটা বিষয়, যে ধরুন আপনি কোনো পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন, আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে কারোর জীবনে এই ধরনের পারিবারিক অশান্তি থাকে, আপনি জন্মকুণ্ডলিতে সাধারণত আমাদের দ্বিতীয় ভাবকে আমরা পরিবারের জায়গা হিসাবে দেখি বা সম্পর্কের জায়গাগুলোকে হিসাবে দেখে থাকি, দ্বিতীয় ভাব। তো যাদের দ্বিতীয় ভাবটা একটু অশুভ অবস্থাতে রয়েছে, বা দ্বিতীয় পতি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রে দ্বিতীয়ের
একাদশপতি, তাহলে কালপুরুষের রাশিচক্র হয়ে যাচ্ছে ওটা দ্বাদশ ভাব। তাহলে এই যে দ্বিতীয়ের একাদশ স্থান, সেখানে সেটা কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব, তাহলে সেইখানে যদি কোনো অশুভ গ্রহের অবস্থান ঘটে দ্বিতীয় পতির সঙ্গে, এবং সেই সঙ্গে হচ্ছে নবম ভাব, যেটা কালপুরুষের রাশিচক্রে হয়ে দ্বিতীয় থেকে নবম ভাব কালপুরুষের রাশিচক্রে হয়ে যাচ্ছে ওটা দশম ভাব। তাহলে সেই দশম ভাব এবং একাদশ ভাব বা দ্বাদশ ভাবে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, বিশেষ করে নৈসর্গিক অশুভ গ্রহ, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি দেখতে পাওয়া যায়। সাধারণত দেখতে পাওয়া গেছে যে দ্বিতীয় পতি কিছুভাবে রাহু যুক্ত হয়ে আছে বা মঙ্গল সংযুক্তিকরণ হয়ে রয়েছে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তি দেখতে পাওয়া যায়। এবার এটা গেল হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে। এবার অনেকে বলেন যে ধরুন বিশেষ করে পারিবারিক অশান্তি হচ্ছে কিছু কিছু জায়গা নিয়ে বলবো, যারা জানতে চেয়েছিলেন প্রত্যেকের ছোট ছোট করে বলে দিই। এই যে ভাই ভাই অশান্তি, সাধারণত আমরা ভাতা, ভগ্নী, সহোদর এই জায়গাটাকে তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি, ঠিক আছে? তাহলে এই তৃতীয় পতি যদি কিছুভাবে দুস্থানগত হয়ে থাকে, বিশেষ করে 6, 8, 12 কম্বিনেশনে বসে থাকে, অথবা তৃতীয়ের অধিপতি যদি কিছুভাবে দুর্ঘরা যুগের সঙ্গে যুক্ত হয়, দেখা গেল তৃতীয়ের অধিপতি যিনি রয়েছেন তার সঙ্গে শনি মঙ্গলের একটা কম্বিনেশন ঘটে যাচ্ছে, অর্থাৎ তৃতীয় অধিপতি মঙ্গল তার সঙ্গে শনির সংযোগ ঘটে যাচ্ছে, বা তৃতীয় অধিপতি শনি তার সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটে যাচ্ছে। এই সংযোগ হলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ভাই ভাই প্রচুর অশান্তি হয়ে থাকে। অর্থাৎ যদি এখানে একটা অনেক রকম বিচার রয়েছেন যে আপনারা ক ভাই, সেখান থেকে তার পঞ্চম পতির বিচার রয়েছে, তৃতীয় পতি কিভাবে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার ভাই ভাই অশান্তি যে হচ্ছে, এটা অনেক সময় হতে পারে যে লগ্নপতি বা দ্বিতীয় পতিকে যদি ইন্ডিকেশন করে, তাহলে সেখানে পারিবারিক সম্পত্তিগত বিবাদ হতে পারে। যদি সেখানে আপনার ক্ষেত্রে সপ্তম পতিকে তৃতীয় পতি হিট করে থাকে, তাহলে দেখা যাবে কি পার্টিকুলার একজন স্ত্রী, অর্থাৎ ভাইয়ের কোনো স্ত্রীর জন্য হয়তো পারিবারিক কোনো অশান্তি তৈরি হচ্ছে। তার জন্য নানা রকম কিন্তু সংযুক্তিকরণ রয়েছে। মেনলি যে এই একটা ভাই ভাই অশান্তি চলছে, সেটা যদি দ্বিতীয় পতি বা লগ্নপতিকে হিট করে থাকে, তাহলে সম্পত্তিগত বিবাদ নিয়ে হতে পারে। যদি দ্বিতীয় পতিকে নিয়ে হতে পারে, তাহলে অনেক সময় অর্থনৈতিক জায়গাকে নিয়ে হতে পারে। যদি দেখতে পাওয়া যায় তৃতীয় পতি সপ্তম পতিকে হিট করছে, তাহলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে ভাইদের যারা স্ত্রী রয়েছেন, তাদের জীবন যে সঙ্গী, তাদের জন্য কোনো কিছু একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে অন্য ভাইয়ের সাথে। এটা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার পারিবারিক বিবাদের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন, একজন বারাইপুর থেকে, তো দিদি ভাই নামটা যত সম্ভব আমার একটু যদি বলে দিতে পারেন, বা দেবলীনা যত সম্ভব মনে, দেবলীনা পাত্র। তো উনি আমাকে বলেছিলেন, দাদা আমি বিবাহ করেছি 2 বছর হয়েছে, বাট আমার শাশুড়ির সঙ্গে একটা সম্পর্কের, এটা নিয়ে আমি কিন্তু একাধিক আলোচনা করেছি যে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে। দেখবেন এইটা সাধারণত দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে, দেখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়, যাদের সপ্তম পতি কিছুভাবে দ্বিতীয় পতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটলো, কিন্তু দ্বিতীয়ের যে আপনার যে স্টার লর্ড বা সাব লর্ড রয়েছে, বিশেষ করে স্টার লর্ড, সেই স্টার লর্ডের ডিগ্রি যদি খুব নিচস্থ হয়ে থাকে, নিচস্থ মানে ধরুন 5 ডিগ্রি নিচে রয়েছেন, 10 ডিগ্রি নিচে রয়েছে, তাহলে অনেক সময় দেখা গেছে রিসার্চেবল অনেকের ক্ষেত্রে যে তাদের বিবাহ জীবনে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তাদের কিন্তু শাশুড়ি ভাগ্য খুব একটা ভালো হয় না। এটা আপনি মিলিয়ে নেবেন, কারণ কারো জন্মছকে যদি দ্বিতীয়ের সংযোগপতি তার স্টার লর্ড বিশেষ করে যদি ডিগ্রিগতভাবে নিচস্থ হয়ে থাকে, কম ডিগ্রি পেয়ে থাকে, এটা অবধারিত সত্যি অনেক মেয়েদের ক্ষেত্রে তাদের শাশুড়ি ভাগ্য খুব একটা ভালো হয় না। এবং এই জায়গাটায় নিয়ে অনেকেই কিন্তু বিরক্ত। তো দেবলীনার চার্টটা আমি বিচার করছিলাম আমি গাড়িতে আস্তে আস্তে, তো সেখানে আমি দেখলাম কিন্তু এই ভাবটা কিন্তু রয়েছে। তাই আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন যে স্বামীর সাথে ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আপনি শাশুড়ির সঙ্গে ঠিকমতো মানাতে পারছেন না, তাহলে আমি বলবো যে দ্বিতীয় যে স্টার লর্ড রয়েছেন, তো স্টার লর্ডের ডিগ্রিটাকে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করুন, তাহলে তার যদি প্রতিবিধান করা যায়। অনেকাংশে আমি এটা করেছি, কারণ অনেকে দেখতে পাওয়া যায় যে মাঝখানে ছেলে পড়ে গেছে, ছেলে এসে আমাকে অভিযোগ করছে যে দাদা আমার স্ত্রীকে আমি সামলাবো না মাকে সামলাবো। এটা একটা ধর্মযুদ্ধ হয়ে যায় বিশাল বড়, যে আমি স্ত্রী আগে না আমার মা আগে। অবশ্যই দুজনের প্রতি তার রেসপেক্ট ভালোবাসা রয়েছেন, একজন তাকে জন্ম দিয়েছে আর একজন তার জীবনের ভার নিয়েছে, তাই দুজনকেই তার করা দরকার, দেখা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু প্রতিবিধান তাদের করে দিয়েছিলাম, তারা কিন্তু অনেকে সুখী রয়েছেন। তা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমি শাশুড়ির সাথে মানাতে পারছি না, বা অনেক বিশেষ করে এটা মেয়েরা অনেকে আসেন বা অনেক সময় ছেলেরাও আসেন যে মায়ের সাথে আমার ওয়াইফের ঠিক মিলঝোল হচ্ছে না। তো দ্বিতীয় পতি যদি স্টার লর্ড খুব অশুভ অবস্থাতে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের কিন্তু শাশুড়ি ভাগ্য বা শ্বশুর এই জায়গা থেকে কিন্তু একটা সম্পর্কের জায়গা খারাপ তৈরি হয়।
ফোনে কেউ আছেন? একদম। আচ্ছা, ফোনটা আগে নিয়ে নিই, তারপরে আরো কিছু বিষয় রয়েছে, আমি আলোচনায় আসবো। হ্যাঁ, আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাকেশ বিশ্বাস বলছি ঠাকুরনগর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নিজের জন্ম তারিখ বলবেন? 23শে আগস্ট 1996। 23শে আগস্ট 1996। জন্ম সময় বলবেন আপনার? সকাল 10টা বেজে 8 মিনিট। সকাল 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান? ঠাকুরনগর। ঠাকুরনগর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। দেশে কর্মসংস্থান হচ্ছে না, বিদেশে কর্মসংস্থান কেমন হবে সেটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, দাদার বেশ, প্রোগ্রাম এর আগে শুক্রবার ছিল দেখেছেন? জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ছিল। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে বৃশ্চিক, জানা ছিল? না না, জানা ছিল না। আমার অনুষ্ঠান দেখো? আমার ব্লগ টিভিতে দেখি অনুষ্ঠান, কিন্তু ফোনে লাইন পাই না, আজকে পেয়েছি। বেশ, দেখো তোমার জন্মছকটা তুমি যদি একটু ভালো করে দেখো, তাহলে দেখবে তোমার যে রবি অবস্থান করছে মাত্র 6 ডিগ্রিতে। আমি একটু ডিগ্রি বিচার বেশি করি, কারণ আমাদের মানুষের জীবনে এই যে ধরো যারা আমার টিভি অনুষ্ঠান দেখো, প্রায় আজকে গ্লোব টিভি 15 বছরে পা দিল। এই 2015 সাল থেকে 2025-এর এই জার্নিতে সুব্রত চক্রবর্তী গ্লোব টিভিতে যেদিন প্রথম উদ্বোধন হয়, সেই রাত্রিবেলা আমি প্রথম লাইভ করি, এবং আমার বাবার সঙ্গে আমি প্রথম লাইভ করেছিলাম। আমার বাবাকে অনেকে হয়তো চেনেন, স্বর্গীয় বশিষ্ঠানন্দ চক্রবর্তী। তো এই যে গ্লোব টিভিতে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করি, সেখানে বহু মানুষের ভালোবাসা পেয়েছি এই 15 বছরে। তো দেখো ভাই, একটা জিনিস এইটা খুব ভালো করে একটু দেখতে হবে যে শুধু জন্মকুণ্ডলীকে আমি বিচার করলাম, তোমার অশুভ যোগ রয়েছে, এইটাকে কাটিয়ে দেব, আমি অনেক কিন্তু এর প্রতিবাদ করেছি। তাই আমি এটুকু ভাই তোমাকে বলতে পারি, এই যে তোমার কর্মজীবনে সমস্যাটা হচ্ছে না, এটার মেন ফ্যাক্টরটা লুকিয়ে আছে কিন্তু তোমার জন্মছকে ডিগ্রির ওপরে। দেখবে রবিকে আমাদের বলা হয় নবগ্রহের মধ্যে আলোকদাতা। সেই রবি তোমার ক্ষেত্রে বসে রয়েছে সিংহ রাশিতে, অর্থাৎ নিজের ঘরে বসে রয়েছে, স্বক্ষেত্রগত, কিন্তু সে পেয়েছে মঘা নক্ষত্র। এই যে মঘা নক্ষত্র মানে কি? এটা হচ্ছে কেতুর নক্ষত্র, ঠিক আছে? এবং সেই ডিগ্রি পেয়েছে কত না, সেই ডিগ্রি পেয়েছে হচ্ছে 6 ডিগ্রি মাত্র। তাহলে যেহেতু তোমার ক্ষেত্রে এই রবি কেতু দ্বারা পীড়িত হয়ে রয়েছে, যেটাকে জ্যোতিষের ভাষায় বলা হচ্ছে গ্রহণযোগ। আর আরেকটা বিষয় তুমি খুব ভালো করে ইম্পর্টেন্স দিয়ে যদি বুঝতে পারো, আমরা যখন বাড়ি বানাই আমরা তো ভিতটাকে মজবুত করি, তাই না ভাই? ভিতটাকে মজবুত করি তো, তারপরে আমাদের বিল্ডিংটা টিকে থাকে। তো দেখবে আমাদের লগ্ন হচ্ছে আমাদের একটা ভিত, লগ্ন হচ্ছে মান, যেখান থেকে যে ওই সময়টা তোমার জন্মকালীন ক্ষেত্রে সূর্যের আলোক রশ্মি ওইখানে পড়েছিল, ওই যে তার আলফা বিটার যে রশ্মি, সেখানে সেই সময় ক্ষেত্রে সাথী নক্ষত্রের অবস্থান রয়েছে তোমার জন্মছকে লগ্নেতে। তাহলে এটা হচ্ছে রাহু নক্ষত্র, এবং সেই লগ্নে কিছুটা ডিস্টার্ব রয়েছে, যার যে দেখা যাবে কি, তুমি ভাই একটু ভালো করে খেয়াল করবে, তোমার উচ্চশিক্ষায় বাধা হয়েছে, পড়াশোনা হয়তো সঠিকভাবে হয়নি, পড়াশোনার মান যথেষ্ট কম, রেজাল্ট হয়তো সঠিকভাবে করতে পারোনি, কর্মজীবনে খুব স্ট্রাগল করে যাচ্ছ। এখন বর্তমানে তুমি চাইছো বাইরে কোথাও প্রতিষ্ঠা বা চাকরির জন্য, তুমি বারবার ইন্টারভিউ দিচ্ছ, অনেক লোককে বলবে, কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচমেন্ট হতে চাইবে, কিন্তু তোমার দেখবে সেখানে প্রভূত বাধা আসবে ভাই, প্রচুর বাধা আসবে। এই বাধাটার মূল কারণ তুমি যদি একটু গোড়ায় বিচার করো, তোমার লগ্ন ভাবকে একটু প্রতিকার করো এবং তোমার রবির প্রতিকার করো। রবি হচ্ছে আলোকদাতা, তাহলে সেই জায়গাটাকে তুমি যদি ঠিক করে নিতে পারো তুমি অনেক ভালো হবে। দ্বিতীয়ত, তোমার জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি রেট্রোগ্রেড রয়েছে, বক্র অবস্থাতে রয়েছে শুক্রের নক্ষত্রে, এটাকে বলা হয় গুরু সৌরী যোগ। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শুক্রাচার্য হচ্ছে রাক্ষস কুলের গুরু। তাহলে দুই গুরুর মিলবন্ধন যখন ঘটে যায়, তার মানে সেখানে বৃহস্পতি উনি আরেকজনকে মেনে নিতে পারবেন না, এটা গুরু সৌরী যোগ বলা হয়। সেই বৃহস্পতি স্বক্ষেত্রগত, কিন্তু যেহেতু রেট্রোগ্রেড বা বক্র রয়েছে, সেই বক্র থাকাকালীন তার গতি ক্ষমতা কমে যায়। তাহলে বৃহস্পতি কি দেয়? আমাদের মান দেয়, সম্মান দেয়, শিক্ষা দেয়, শিক্ষাগুরু তো শিক্ষা দেয়। সেই অর্জিত শিক্ষা তোমার ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে দেখো রয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছো না। এই গুরু সৌরী যোগটাও কিন্তু একটু তোমার ক্ষেত্রে সমস্যা দিতে পারে। জন্মছকে আরেকটা বিষয় আমি একটু বলে দিচ্ছি। জন্মছকে দেখো তোমার শনি এবং কেতু, যেখানে তোমার লগ্ন সাপেক্ষে তোমার শনি কেতু কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে, এটাকে অনেকটা ছন্নছাড়া যোগ বলা যায়। এবং বুধ সক্ষেত্রগত, কিন্তু লগ্ন থেকে তোমার দ্বাদশে অবস্থান করছে রাহু এবং বুধ। এইটা তোমাকে অনেক সময় কিন্তু তোমার নলেজ আছে, তুমি চেষ্টা করবে পারিপার্শ্বিক দিক থেকে না ভাই, তুমি চেষ্টা করে 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 বাধায় এতটা ক্ষতিগ্রস্ত হবে, মাঝখানে তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু এখন হচ্ছে ভাই তোমার ক্ষেত্রে। তো আমার তো তুমি ভাই এটাকে কেন ফেলে রেখেছো? তো তোমার এই বিষয়টাকে নিয়ে এত যে আমি বললাম, এটাকে নিয়ে কখনো কেউ বলেছিল?
না 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 তো না। তুমি যদি পারো ভাই একটুখানি রবির প্রতিকার, একটু লগ্ন ভাবকে গার্ড করো। আর বৃহস্পতিকে, এই যে গুরু শৌরী যোগটা রয়েছে, অনেকগুলো অশুভ, তোমার লগ্ন থেকে দ্বাদশে বুধ রাহুর অবস্থান ঘটছে, রবিটা খুব ভালো। এই যে বললাম রবি 6 ডিগ্রিতে অবস্থান করছে কেতু নক্ষত্রে, মঘা নক্ষত্রে, এই জায়গাটাকে তোমাকে ঠিক করতে হবে। লগ্ন আর রবিকে একটু পাওয়ার অফ করে নাও, তোমার বিদেশে চাকরির কিন্তু সুযোগ সুবিধা রয়েছে ভাই। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটার প্রকাশ ঘটছে না। তো তুমি একটু এই জায়গাটা একটু দেখে নাও, যদি পারো আমার সঙ্গে পার্সোনালি আমি তোমাকে অবশ্যই অনুমতি দিলাম, অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত্রিবেলা দিকে একটা ফোন করে তোমার সাথে অবশ্যই কথা হবে এই বিষয় নিয়ে, এবং তোমাকে আমি নিশ্চয়ই একটা ভালো পথ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই একটা বিস্তারিত ভালো থেকো। জানতে নিচে যে ভালো বুকিং থেকো। নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে মানুষটি অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক এবং জ্যোতিষের আধুনিক পুঙ্খানুপুঙ্খ বিচারেই কিন্তু দাদাও সবসময় বিশ্বাসী। যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, যারা সত্যি সত্যি চাইছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874207060 নাম্বারে। এছাড়া অনেক মানুষই হয়তো আছেন কিছু বলতে পারছেন না, লিখে কিছু জানাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই দাদাকে হোয়াটসঅ্যাপ কিংবা SMS এর মাধ্যমেও কিন্তু জানাতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া, নাকতলায় এবং লাস্ট আর ফার্স্ট উইক বুধবার এবং দুর্গাপুর আর বর্ধমানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, শুক্রবার পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা পশ্চিম মেদিনীপুরে, শনিবার হাওড়া বালিতে এবং শিলিগুড়িতে কিন্তু প্রত্যেক মাসে 8 থেকে 14 তারিখে সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও কিন্তু আবারও দাদাকে আপনারা শিলিগুড়িবাসীরা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 নভেম্বর যে ডেটে সে রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু প্রত্যেক মাসে, এই দুটো ডেটে কিন্তু প্রত্যেক মাসে শিলিগুড়িবাসী আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী, যিনি একমাত্র শুধু যিনিই পারেন একদম জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক সম্মত বিচার বিশ্লেষণ করে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা আলোচনায় আসছি। হ্যাঁ, আমি একটা ছোট্ট বলে নিই, যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন। অনেক সময় দেখতে পাওয়া যায় পারিবারিক বিবাদ তৈরি হয় সম্পত্তি নিয়ে, এবং অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার সম্পত্তি হয়তো বাবার প্রচুর রয়েছে, কিন্তু সেই সম্পত্তিটা অগোছালো, মানে ধরুন কোনো রেজিস্ট্রেশন নেই, এই নেই, অনেক রকম সমস্যা থাকে। এই জন্মছকে, বিশেষ করে জন্মছকে দেখা গেছে যাদের শনি এবং কেতু একত্রীকরণ, মানে জন্মছকে যে কোনো ভাবের ওপর শনি ও কেতু এক জায়গায় বসে রয়েছে, বিশেষ করে সেটা যদি দুস্থানগত হয় সেটা তো আরও খারাপ। আপনি সম্পত্তির মালিক হবেন কিন্তু আপনার নামে কিছু থাকবে না, এবং তার জন্য দেখা যাবে কি আপনি হয়তো এটাকে নিয়ে নিজস্ব নামের করার চেষ্টা করছেন, কিন্তু ভাই ভাই একটা বিপদ তৈরি হচ্ছে, আপনার যারা শরিক রয়েছেন তাদের সাথে একটা ঝামেলা তৈরি হচ্ছে। এই যে জন্মছকে শনি কেতুর অবস্থান, যিনি একটু আগে কলার ফোন করেছেন তার জন্মছকে এটা রয়েছে, তো এটা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো আপনার জন্মছকটা একটু মিলিয়ে দেখবেন যে শনি কেতুর অবস্থানটা রয়েছে কিনা। সেকেন্ড আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, পারিবারিক বিবাদ তৈরি হয় কারো জন্মছকে যদি বুধ রাহু একত্রীকরণ হয়ে থাকে, জন্মছকের যে কোনো ভাবের ওপর যদি বুধ রাহুর অবস্থান হয় এবং সেটা যদি দ্বিতীয় এবং পঞ্চম স্থান হয়, সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। তারা এতটা পারিবারিক অশান্তির শিকার হয়ে থাকেন সেটা বলার নয়। এবং যাদের জন্মছকে দেখবেন বৃহস্পতি রেট্রোগেট অবস্থাতে রয়েছে, কিন্তু সেই বৃহস্পতি যদি বিশেষ করে মূলা নক্ষত্র পেয়ে থাকে, মূলা মানে কি কেতুর নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র, এটা রিসার্চেবল অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বৃহস্পতি রেট্রোগেট কিন্তু সেই বৃহস্পতি মূলা নক্ষত্র অবস্থান করছে, তাদের পারিবারিক অবস্থান প্রচুর ড্যামেজ হয় এবং তারা রীতিমতো পরিবার থেকে অনেক সময় খারাপ পেয়ে তারা অনেক সময় মানসিক অবসাদে কিন্তু ভুগতে থাকেন। ফোনটা নিয়ে নিই, আরো কিছু বিষয় রয়েছে আলোচনা করব। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি প্রিয়া বলছি। হ্যাঁ বলুন প্রিয়া ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 23শে এপ্রিল 1996। 1996। জন্ম সময় বলবেন। 23শে এপ্রিল সকাল 9:50। সকাল 9:50। জন্মস্থান? কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি একটু আমার মানে বর্তমান কেরিয়ারটা সম্বন্ধে জানতে চাইছি আর কি। কেরিয়ার সম্বন্ধে দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মা দেখেন। আচ্ছা, মঙ্গলবার ছিল কি জন্মবারটা? হ্যাঁ, শুনতে পেলাম না। জন্মবারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ লগ্ন এবং চন্দ্র একই, জানা ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার নিয়ে জানতে চাইছো, দেখো কেরিয়ার নিয়ে জানতে চাইছো, রবিটা খুব ভালো পজিশন, তোমার মধ্যে তো অনেক শিক্ষা রয়েছে বোন, কিন্তু তুমি কেরিয়ারে এখনো না সঠিক ভালো জায়গায় পৌঁছাতে পারোনি।
বুঝতে পেরেছো? কারণ তোমার মধ্যে কিন্তু শিক্ষা রয়েছে, কিন্তু তোমার দেখো এই যে একটু আগে যিনি ভাই ফোন করেছিলেন তার রবির ডিগ্রি কম ছিল, তোমারও কিন্তু রবির ডিগ্রিটা একটু কম এবং কেতু নক্ষত্র অবস্থান করছে, কিন্তু সেই রবি হচ্ছে তুঙ্গি, অর্থাৎ তোমার বাংলার বৈশাখ মাসে জন্ম, তোমার জন্মছকে রবি এবং বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু জন্মছকে দেখবে রবি বুধ বুধাদিত্য যোগ হলেও লগ্ন সাপেক্ষে তোমার ক্ষেত্রে দশমভাবে মঙ্গল শনি এবং কেতু রয়েছে। এই যে দশম ভাবকে বলা হয় কর্মজীবন, যেখানে যেহেতু নিজে কেতু অবস্থান করছে, শনি অবস্থান করছে, তোমার দেখা যাবে কি তুমি প্রচুর চেষ্টা করবে, তোমার মধ্যে চাকরির পরীক্ষা দেবে, ছোটোখাটো কোনো কোম্পানি বা ছোটোখাটো কোনো কিছুর সঙ্গে যুক্ত হবে, কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্টে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ এই যে শনি কেতুর এই 20 যোগ বা ছন্নছাড়া যোগ তোমার কিন্তু কিছু করতে দেবে না। সাথে দেখা যাবে যেহেতু মঙ্গল কেতুর একটা অবস্থান রয়েছে, তাতে দেখা যাবে তোমার কিন্তু অনেক ট্যালেন্ট রয়েছে, তোমার মধ্যে কিন্তু ট্যালেন্ট নেই তা নয়, তোমার মধ্যে শিক্ষা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, তুমি যথেষ্ট ভালো মনের, কিন্তু কোথাও গিয়ে যেন সেই কর্মজীবনে যে সফলতাটা পাওয়ার কথা, যে প্রতিষ্ঠা পাওয়ার কথা, সেটাতে কিন্তু প্রচুর বাধা আসছে। এটা কি তুমি জানো বা তোমার ক্ষেত্রে হচ্ছে? অ্যাকচুয়ালি যেটা কর্মজীবনের বাধা বলতে, আমি অ্যাকচুয়ালি পিএইচডি প্রোগ্রামে জয়েন করেছিলাম, মানে রিসার্চ আর কি, ম্যাথামেটিক্সে। এবার গত বছর থেকেই আমি ভীষণ সমস্যা ফেস করছি, মানে যার আন্ডারে পিএইচডি করছি তার সাথে অযাচিত কারণে আর কি একটা বচসা ঝামেলা হয়ে, একটা ভুল বোঝাবুঝি হয়ে আমাকে অলমোস্ট এখন সেখান থেকে বার করে দেওয়ার মতো মানে অবস্থা হয়েছে, অনেক শত্রু উৎপন্ন হয়ে যাচ্ছে। আমি কিন্তু কারোর সাথে কোনোদিনও শত্রুতা করিনি। এই যে বিষয়টা হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে এই যে তোমাকে আমি বললাম তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, মঙ্গলটা তো খুব ভালো, বৃহস্পতির ঘরে মীন রাশিতে মঙ্গল বসে রয়েছে, কিন্তু যেহেতু শনির সাথে একটা কেতুর কম্বিনেশন দশম ভাবে, মীন রাশি তোমার দশম ভাব পড়ে যাচ্ছে, সেখানে কেতু রয়েছে। এই যে দেখো তোমার ট্যালেন্ট, তুমি পিএইচডি করছো, কোথাও গিয়ে তার সাথে একটা সম্পর্ক খারাপ, এবং এই পিএইচডি করার পরও তোমার কর্মজীবনে তো প্রতিষ্ঠা পেতে হয় বোন, সেই জায়গাটা কিন্তু একটা সমস্যা রয়েছে। তো আমার মনে হয় এই জন্মচারটার তুমি যদি একটু হোরারি বিচার করো, তাহলে সেক্ষেত্রে তোমার হোরারি হিসাবে লগ্নে বুধ, বৃহস্পতি, শনি এবং চন্দ্র একত্রীকরণ, সেখানে রুদ্র রয়েছে। তো এই যে রুদ্র বসে রয়েছে, সেখান থেকে আমি যদি দশম ভাবটাকে একটু খেয়াল করি, এটা দেখবে হোরারি চার্ট বলছি, তোমার কর্কট লগ্ন হিসেবে হোরারি আসছে যেহেতু, তাহলে সেই হিসাবে তোমার দশমপতি কোথাও গিয়ে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে। দশমপতি অর্থাৎ তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, তুমি যেখান থেকে পড়াশোনা করছে বা সেখান থেকে হায়ার এডুকেশন করছো, সেখানে একটা কি বাধা বিপত্তি তৈরি হবে, শত্রুতা তৈরি হবে, এর ফলে সেটা তোমার মানে ভীষণ রকম হবে, মানে এত ভালো সম্পর্ক ছিল সেটা হঠাৎ করেই ভেঙে গেছে আমার সুপারভাইজারের সাথে। একদম, এবং এটা তোমার ক্ষেত্রে তোমার ক্যারিয়ারে অনেকটা এফেক্ট ফেলবে এবং তোমার মানসিক অবসাদে ভোগাবে প্রচুর। তো তুমি অলরেডি, তো সেক্ষেত্রে বোন তুমি যদি পারো না একটু দশম ভাবের প্রতিকার করো, ঠিক আছে? এই যে আপনি দশম ভাবে প্রতিকার করতে বলছেন, আমি জাস্ট একটা খুব জেনুইন প্রশ্ন করছি, প্রতিকার করালে কি যে বাধাগুলো বলছেন সেটা কি কাটে? মানে অ্যাকচুয়ালি মানে নিশ্চয়ই কাটে, কেন হবে না, নিশ্চয়ই কাটে। তুমি সম্পূর্ণ চক্রমটা কি করিয়েছো এর আগে? হ্যাঁ, শুনতে পেলাম না স্যার, একবার বলুন। সম্পূর্ণ চক্রমটা কি করা হয়েছিল? না না না। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণ চক্রম মতে প্রতিকার করতে হবে। তুমি যদি এখন প্রথাগত যারা জ্যোতিষ করছে সেই অনুযায়ী দশম ভাবে প্রতিকার করো, তাহলে কিন্তু তুমি রেজাল্ট পাবে না। তোমাকে সম্পূর্ণ চক্রম এবং হোরারি পদ্ধতি অনুযায়ী দশম ভাবে প্রতিকার করতে হবে। তুমি যদি পারো। স্যার একটা কথা জিজ্ঞাসা করছি খুব ফ্র্যাঙ্কলি, আমার কি পিএইচডিটা হবে? মানে প্রায় অলমোস্ট আমাকে বের করে দেওয়ার মতো তোমার বাধা, আমি তোমাকে বলছি তোমার বাধা পড়বে, এটা বোন তোমার হবে, কিন্তু সেখানে প্রচন্ড বাধা, মানে এখানে তোমাকে আমি এখন বলতে পারি তোমার এখানে কিন্তু প্রচণ্ড প্রবল বাধা রয়েছে, ঠিক আছে? তুমি পারলে না, সময় তো আমাদের এখানে খুব কম থাকে, তুমি যদি পারো আমাকে রাত্রিবেলা একবার ফোন করো, আমার নাম্বার যাচ্ছে, আমি নিশ্চয়ই তোমাকে একটা পথ দেখাতে পারো, ঠিক আছে? ওকে, ভালো থেকো। এবং এটুকু বলতে পারি, তোমার যে এই জায়গাটা এখন রয়েছে, যে তুমি মাঝখানে ফোন করে বলছো না যে দাদা আমার পিএইচডিটা হবে কিনা, দেখো দুঃখের সঙ্গে বলি এখানে কিন্তু প্রবল বাধা রয়েছে। তো এই জায়গাটাকে তুমি একটু যদি উত্তীর্ণ করতে চাও, তাহলে হোরারি পদ্ধতি বা দশম ভাব অনুযায়ী আমরা যদি প্রতিকার প্রতিবিধান গ্রহণ করি, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। আমার কাছে এরকম, দেখো আমি প্রথমে একটা জিনিস সবাইকে একটু বলে দিতে চাই, বহু মানুষ তো বহু জ্যোতিষীকে দেখান, আপনারা তো অনেক জ্যোতিষ অনুষ্ঠান দেখেন বা আপনার সমস্যা সমাধানের জন্য অনেকের কাছে গেছেন। এবার অনেকে প্রশ্নটা ছুড়ে দেন, দাদা কাজ হয় কি আলটিমেটলি? নিশ্চয়ই কাজ হয়। অর্থাৎ আমরা সবসময় একটা কথা বলে রাখি যে সঠিক বিচার বিশ্লেষণ এবং সম্পূর্ণ চক্রম, আপনি যদি সম্পূর্ণ চক্রম না করে থাকেন, তার প্রতিকার প্রতিবিধান যদি না করে থাকেন, আপনি যে কোনো জ্যোতিষীর কাছেই যান না কেন, আপনি কোনো কিছু কাজ পাবেন না। যে জ্যোতিষী আপনাকে সম্পূর্ণ চক্রম মতে প্রতিকার করে দেবে, হোরারি পদ্ধতি মতে প্রতিকার করে দেবে, এবং সেখানে যদি পঞ্চম, নবম, একাদশ, তৃতীয়ের মধ্যে কোনো একটা সংযোগ থাকে,
সেখান থেকে আপনি কিন্তু প্রতিকারের সফলতা পাবেন এবং আপনার সমস্যার সমাধানের রাস্তাও খুঁজে পাবেন। তার জন্য কিন্তু ভালো জ্যোতিষ বন্ধুর হাত ধরতে হবে। আজকে মনে হয় সময় একদম নেই, একদম সময় শেষ। আর আপনার সকলের সাথে কথা দিয়ে যাচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। সকলে কিন্তু অনেক ভালো থাকবেন। নমস্কার। নেক্সট এপিসোডে আবার আপনাদের নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব, এবং যারা মনে করছেন জ্যোতিষের সাহায্যে ভালো রাস্তা চান যোগাযোগ করতে পারেন। নমস্কার।